এই হচ্ছে আমাদের দুলু মিয়া। দুলু মিয়া তার ফাতেমা বিবিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার ফাতেমা বিবি তো সারফরাজকে ভালোবাসে। সারফরাজ একজন অভিনেতা, সারা দিন বউয়ের মুখে সারফরাজের প্রশংসা শুনতে শুনতে সাইকোপ্যাথ এই দুলু মিয়া এক পর্যায়ে মানুষ হত্যার খেলায় মেতে ওঠে। সো বন্ধুরা, নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই ডাক্তার মশাই হসপিটাল থেকে বেরিয়ে স্কুটারে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তবে পথের মধ্যেই একটা সিএনজি ডাক্তার মশাইকে ফলো করা শুরু করে। এক পর্যায়ে ডাক্তার মশাইয়ের গলার টাই ধরে এক টান দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে ফেলার পর সিএনজি চালিত অবস্থায় টাই ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। একসময় একটা বড় ট্রাকের সামনে তাকে ফেলে দেয়, যার ধাক্কা লেগে সে সেখানেই মারা যায়। এরপর আমাদের দেখানো হয় দুলু মিয়াকে, যে বলছে কেমন লাগতেছে, মজা না, একটু হাসো না জান, ফাতেমা একটু হাসো। কিন্তু কেন জানি ফাতেমার চেহারা দেখে বোঝাই যাচ্ছে তার খুব মুড অফ। দুলু মিয়া তার স্ত্রীকে নিয়ে একটি চুড়ির দোকানে যায়। এরপর বলে, ও চাচি, একটু লাল চুড়ি পরিয়ে দাও তো, তবে আস্তে আস্তে পরিয়ে দিও, আমার ফাতেমা যেন ব্যথা না পায়। চুড়ি পরিয়ে দেওয়ার পর ফাতেমার জন্য অন্য দোকানে পায়েল কিনতে যায়। পায়েল কেনার টাকা বের করতে গেলে এই ফাঁকে দেখা যায় ফাতেমা অন্য কোথাও চলে গিয়েছে। একটা ছোট্ট বাচ্চাকে ফাতেমা আদর করছে। দুলু মিয়া তার বউয়ের মুখের হাসি ফোটাতে একটু নাচ গান করে, তবে তার বউয়ের মুখের হাসি যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। রাতের বেলা গঙ্গার মধ্যে গোলাপের পাপড়ি আর মোমবাতিতে ভরা নৌকায় দুলু মিয়া তার স্ত্রীকে বলছে, সারাদিন কত কিছু করলাম তোমার মুখের ওই হাসিটা দেখার জন্য। ও ফাতেমা, একটু হাসো না, আকাশের ওই চাঁদের মতো আমার জীবনেও চাঁদ তোমার মুখের হাসি। তুমিহীনা আমার জীবন যেন ঘন অমাবস্যা। আমার জীবনের অমাবস্যা কি কখনো কাটবে না ফাতেমা? হঠাৎ করেই পানির আঁচ পাওয়া যায়। পেছনে ঘুরেই দেখা যায় ফাতেমা তো জলে ডুব দিয়েছে। তখনই দুলু মিয়ার ঘুম ভেঙে যায়। আসলে সে হয়তো এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘরের মধ্য থেকে শোনা যাচ্ছে কোনো এক পুরুষ ব্যক্তি বলছে, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না, চলো আমরা দুজনে পালিয়ে যাই। এই কথা শুনে দুলু মিয়া তো ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এসে দেখে তার প্রাণের প্রিয় ভ্রমরা তো টিভি দেখছে। দুলু মিয়া বলে, কয়টা বাজে দেখেছো, এমন করলে তো শরীর খারাপ হবে। জান, আমি তোমারে কত ভালোবাসি। ফাতেমা বলে, ভালোবাসা কাকে বলে? সারফারাজকে দেখে শেখো। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো, আমার এত কেয়ার করো, আমার সব কথা শুনো, তাহলে এখন পর্যন্ত কেন সারফারাজের সাথে আমাকে একবারও দেখা করাতে পারলে না? দুলু মিয়া বলে, কে বলেছে পারলাম না? কালই আমরা সারফারাজের সাথে দেখা করতে যাব। ফাতেমা এ খবর শুনে তো খুব খুশিতে দুলু মিয়াকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় নতুন নায়িকা ত্রিনা, যার কাছে জনি নামের একটা ছেলে এসে বলে, কি রে, তুই কি শুরু করেছিস? পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে গিয়েছে তোর আর সারফারাজের মধ্যে নাকি সম্পর্ক রয়েছে, তাহলে তোর ওই ডিরেক্টরের অবস্থা কি? ত্রিনা বলে, আমার মনে সারফারাজ আছে, থাকবে, তুই কখনো আর ওই ডিরেক্টরের নাম আমার সামনে তুলবি না। অপরদিকে দেখা যায় শুটিং স্পটে টাইম মতো কিছু না হওয়ার জন্য ডিরেক্টর প্রডিউসার তাদের মনের দুঃখের কষ্টের কথা বলাবলি করছিল। নতুন নায়িকা সারফারাজের কাছে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, শুধুমাত্র আপনার জন্য চারটা ম্যাগাজিনের কভার পেজে আমার ছবি এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আর কি একটু দুজনে লাইন মারতে চায়, তখন জন চলে আসলে সারফরাজ কিছুটা বিরক্ত হয়ে যায়। এদিকে আমাদের দুলু মিয়া তার বউয়ের সাজ দেখে বলে ওঠে, আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, একটা ফুটন্ত গোলাপ, কিন্তু আজকে সারফরাজের সাথে দেখা করতে এত সুন্দর করে তুমি সেজেছ, কই কখনো তো আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর করে সাজো না। ফাতেমা বলে, দেখো কি একটা হিংসুটে ব্যক্তি। দুলু মিয়া বলে, আজকে সারফরাজের জন্য তুমি রসগোল্লাও করেছো, আমার জন্য তো এমন করো না। দেখ, তারা দুজনে দুষ্টু মিষ্টি ঝগড়া করেই বেরিয়ে পড়ে সারফরাজকে দেখার উদ্দেশ্যে। শুটিং সেটে সারফরাজ আর ম্যাডাম চলে এসেছে। এদিকে স্পটে ঢোকার জন্য দুলু মিয়া বডিগার্ডদের পকেটে কিছু মিষ্টি কেনার টাকা দিয়ে দেয়। এরপর তারা দুজনে ভেতরে ঢুকে সারফরাজের শুটিং দেখে। এখানে সারফরাজের শুটিং এর কিছু ইমোশনাল কথাবার্তা ছিল, যা দেখে আমাদের ফাতেমা বিবি তো কান্নায় ভেঙে পড়ে। আরে রে, ফাতেমা তো কান্না করছে, তাহলে দুলু মিয়ার তো বুক ফেটে যাবে। সে বলে, কানবেন না সারফরাজ ভাই, কানবেন না, আপনি কানলে আমার বউও কান্না করে বসবে। ব্যাস, এসব দেখে তো শুটিং স্পটে থাকা সকল লোকজন রেগে যায়। সারফরাজ সাহেব বলে, আমার এখন মুড নেই শুটিং করার,
আর হ্যাঁ, ওদের আমার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও, ওরা আমার ফ্যান বলে কথা। ফাতেমা সরাসরি সারফরাজের সাথে কথা বলতে দুলু মিয়াকে রসগোল্লা সহ পাঠিয়ে দেয়। দুলু মিয়া জানায়, কি বলবো স্যার, 6 মাস হয়েছে বিয়ে করেছি, কিন্তু আমার ফাতেমা এখনো আপনাকে মাথার উপরে রাখে। আপনার কত বড় ভক্ত বুঝতে পারছেন? এরপর সারফরাজের সাথে একটা ছবি তুলে নেয় আর বলে, স্যার একটা মিষ্টি আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দেই, আমার বউ বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সারফরাজ রাজি হয়ে যায়। এরপর একটা মিষ্টি খাইয়ে দুলু মিয়া চলে আসে, যা দেখে ফাতেমা অনেক খুশি হয়ে যায়। এত বড় নায়ক তাদের হাতে একটা মিষ্টি খেয়েছে, এই তো তাদের লাক কপাল। এই বলে জন তাদের বাইরে বের করে দিয়ে তাদের চোখের সামনেই রসগোল্লাগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে ডিরেক্টর সাহেব ট্রিনার গলা চেপে ধরে বলে, গত 3 বছর ধরে আমার বিছানা গরম করলি, তখন আমার পারমিশন নিতে হয়নি, আর এখন পারমিশন নিতে হচ্ছে? কোনো মতে নায়িকা নিজেকে ছাড়িয়ে সারফরাজের কাছে এই বিষয়ে নালিশ করতে যায়। তবে কার কাছে নালিশ করবে সে? সারফরাজ তো কেটে পড়েছে, অর্থাৎ সে কোনো বিষাক্ত কিছু খেয়েছে যার জন্য তার মৃত্যু হয়েছে। এখন এত বড় একটা সুপারস্টার মারা গিয়েছে, তার ফ্যান ফলোয়াররা তো খেপে যাবেই। এক পর্যায়ে তদন্ত শুরু হয়। পুলিশ অফিসার জানায়, ফরেনসিক টেস্টের মাধ্যমে এটা আমরা বুঝতে পেরেছি সারফরাজকে প্ল্যান করে মার্ডার করা হয়েছে। আর এই কেসের তদন্তের টিম লিডারের নাম হচ্ছে অগ্নি, যে কিনা বর্তমানে প্রেগনেন্ট। রাতের বেলা ফাতেমা বলে, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। সে স্বপ্ন তুমি পূরণ করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? দুলু মিয়া বলে, সবচেয়ে মূল্যবান জিনিস তো আমি কবেই পেয়ে গেছি, এখন শুধু আমার জীবনে তোমার ওই হাসি মাখা মুখটা সারা জীবন দেখতে চাই। ফাতেমা বলে, আচ্ছা তোমার কখনো রাগ হয় না আমি সারফরাজকে নিয়ে এত পাগলামি করি সেজন্য? দুলু মিয়া বলে, আরে বাবা, হিংসা হবে কেন, রাগ হবে কেন? ওর জন্যই তো তোমার মুখে হাসি ফুটেছে। যার জন্য তোমার মুখে হাসি ফুটবে সে আমার জিগরি দোস্ত, আর যার জন্য তোমার মুখের হাসি বন্ধ হয়ে যাবে সে আমার জানে দুশ্মন। ফাতেমা বলে, ও বাবা, কত ভালোবাসো আমাকে, আজ থেকে আমি তোমার 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 শুধুই তোমার। দুলু মিয়া শপিং করে বাসায় ফিরে আর বউয়ের সাথে একটু রোমান্স করতে চায়, তবে বউ তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। এরপর সারফরাজের ছবির সামনে গিয়ে বলে, কি রসগোল্লা কেমন? আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আপনাকে চকলেট, গোলাপ এসব দেয়, কিন্তু আমি নিজের হাতে আপনার জন্য রসগোল্লা বানিয়েছি, এমন ফ্যান আছে আপনার? এরপর ফাতেমা টিভি দেখতে বসে। তখনই নিউজে দেখা যায় সারফরাজকে কেউ হত্যা করেছে। এই খবর শুনে ফাতেমা তো সন্দেহ করে দুলুর উপর এবং তাকে এ বিষয়ে কথা শুনিয়ে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে ডিরেক্টর, প্রডিউসার এবং নায়িকা সহ কয়েকজন মিলে এই অসমাপ্ত মুভির প্রজেক্ট শেষ করতে নতুন নায়ক কোথায় পাবে এ সংক্রান্ত কথাবার্তা বলে। এই মুহূর্তে পুলিশ অফিসার অগ্নি তার মেম্বারদের নিয়ে চলে আসে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। সকলকে হালকা পাতলা জিজ্ঞাসাবাদের পর নায়িকার কাছে গিয়ে বলে, মৃত্যুর দিন আপনি কোন লিপস্টিক ব্যবহার করেছিলেন? নায়িকা বলে, লিপস্টিক, কিন্তু কেন? অগ্নি বলে, আসলে সারফরাজের মৃত্যুর ফরেনসিক টেস্টে তার ঠোঁটে লিপস্টিক পাওয়া গিয়েছে। নায়িকা বলে, আমার ঠিক মনে নেই ওই দিন কোন লিপস্টিক আমি ব্যবহার করেছিলাম। অগ্নি বলে, সমস্যা নেই, আমরা মনে করিয়ে দেব কাস্টাডিতে নিয়ে গিয়ে। নায়িকা এরপর ভয় একটা লিপস্টিক বের করে বলে, এই শেড হতে পারে। এরপর লিয়াকত স্যারকে বলে, ট্রিনা অর্থাৎ নতুন নায়িকার সঙ্গে আপনার কি সম্পর্ক? লিয়াকত স্যার জানায়, ওর সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক, আমি ওকে বিয়ে করতাম, কিন্তু ট্রিনা বলে, অসম্ভব, তাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। অগ্নি ম্যাডাম বলে, ও আচ্ছা, এই জন্য বুঝি রাগের বসে লিয়াকত সারফরাজকে বিষ দিয়েছে। অগ্নি ম্যাডাম সকলকে উদ্দেশ্য করে বলে, আপনাদের পাসপোর্ট থানায় জমা দেবেন, আর আমার পারমিশন ছাড়া কেউ এই শহরের বাইরে যাবেন না। এদিকে দুলু মিয়া সিএনজি চালাতে চালাতে তার বউকে বলে, আমার পাগল বউ বলে কিনা আমি সারফরাজকে হত্যা করেছি। আরে আমি তো তোমার হাসির দেওয়ানা, আর তুমি সারফরাজের। কি করে আমি তোমার মুখের হাসি কেড়ে নিতে পারি বলো? ও বউ, একটু কথা বলো না, একটু হাসো না। ও আচ্ছা, বুঝেছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো। এই বলেই সেই শুটিং স্পটে নিয়ে যায় আর ডাস্টবিন থেকে মিষ্টিগুলো তুলে কয়েকটি মিষ্টি দুলু মিয়া খেয়ে নেয়। এরপর কাশতে কাশতে মুখ থেকে সব মিষ্টিগুলো ফেলে দেয়। ফাতেমা তো রেগে বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? দুলু মিয়া বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তোমার মুখের হাসি ফোটাতে সবকিছুই করতে রাজি আছি আমি। ফাতেমা বলে, এই হাসির জন্য না জানি তুমি কবে মরবে। দুলু মিয়া বলে, আমি তো প্রথম যেদিন তোমাকে হাসতে দেখেছি সেদিনই মরে গিয়েছিলাম। তখন আমাদের ফাতেমা আর দুলু মিয়ার অতীতকে দেখানো হয়।
যেখানে একদিন হঠাৎ করে দুলু মিয়া ফাতেমার হাসি দেখে ফিদা হয়ে গিয়েছে। খোঁজ করতে করতে একটি লোকের কাছে জিজ্ঞাসা করে বসে, পরীর মতো সুন্দর দেখতে যে মেয়েটা আপনার দোকানে বসে তার নাম কি ছিল? লোকটি জানায় ওর নাম ফাতেমা। দুলু মিয়া বলে, মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, যদি আপনি একটু ওর সাথে আমার যোগাযোগ করিয়ে দিতেন। চাচা বলে, পাগল হয়েছ? মেয়ের বাপ হয়ে কি মেয়ের সাথে আমি এ ব্যাপারে কথা বলবো? যদি নিজের ভালো চাও তো এই মেয়ে থেকে দূরে থাকো, কেননা সারা এলাকার মানুষ জানে আমার মেয়ের মাথা নষ্ট। ও ছোটবেলা থেকেই একটা ছেলেকে ভালোবাসে, তার নাম সারফরাজ খান। দুলু মিয়া বলে, ছেলেটাও কি ওকে ভালোবাসে? চাচা বলে, ভালোবাসবে কিভাবে? সারফরাজ তো চিত্রনায়ক। এই কথা শুনে দুলু মিয়া খুশি হয়ে যায় আর বন্ধুর সামনে প্র্যাকটিস করে বলে, হে ফাতেমা, আমি সারফরাজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। অবশেষে বিয়ের ব্যাপারে ফাতেমাকে বলে ফেলে। ফাতেমা রাজি হয়, কিন্তু কয়েকটা শর্ত দেয়। প্রথম শর্ত হচ্ছে বিয়ের পর সারফরাজের প্রতিটা মুভি ফার্স্ট ডেটে ফার্স্ট শোতে দেখাতে হবে তাকে। দ্বিতীয়, জীবনে একবারের জন্য হলেও সারফরাজের সাথে ফাতেমাকে সরাসরি দেখা করাতে হবে। 3 নাম্বার, সারফরাজের মতো আমাকেও ভালোবাসতে হবে। দুলু মিয়া বলে, ভালোবাসবো মানে? তার থেকেও অনেক 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 বেশি ভালোবাসবো। তাহলে কবুল তো? ফাতেমা কবুল বলে। ব্যাস, তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কাজে যাওয়ার সময় ফাতেমা বলে, এ কি বেশ ধরে যাচ্ছ, এখনো একটুও পরিবর্তন হলে না, তুমি একটু সারফরাজকে দেখে তো শিখতে পারো। দুলু মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আজকে কাজ থেকে ফিরে শপিং এ যাব, তোমার পছন্দের জামা কাপড় এবং সারফরাজের মতো চুলও কাটবো। এভাবে খুনসুটিতে তাদের সংসার জীবন সুন্দর করে এগিয়ে যেতে থাকে। সিন চলে আসে থানায়, যেখানে অগ্নিসহ তার টিম মেম্বাররা সারফরাজের খুনের ব্যাপারে আলোচনা করছে। এক অফিসার বলে, হতে পারে লিপস্টিকের মাধ্যমে বিষের প্রক্রিয়া হয়েছে, বা জলের বোতলের মাধ্যমে, কিংবা ফ্যানের দেওয়া মিষ্টিতেও থাকতে পারে। এখানে আরো একটি পয়েন্ট রয়েছে, সারফরাজের স্টমাকে মেডিসিন পাওয়া গিয়েছে, এই মেডিসিনেও বিষ থাকতে পারে। অর্থাৎ এই 4টা পয়েন্টের মধ্যেই যে কোনো একটার কারণ হয়ে যেতে পারে সারফরাজের মৃত্যুর জন্য। এদিকে দেখা যায় আজ দুলু মিয়া ফাতেমার জন্য রসগোল্লা বানিয়েছে, যা তাকে খেতে বলে। ফাতেমা বলে, আমার শরীর ভালো নেই, আমি খাবো না। কিন্তু এক পর্যায়ে জোর করে দুলু মিয়া তাকে রসগোল্লা খাইয়ে দেয়। রসগোল্লা মুখে তো নেয়, কিন্তু মনে হচ্ছে যেন গিলে ফেলার আগেই এর রিয়েকশন ফাতেমার শরীরে হতে থাকে। ফাতেমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর দুলু মিয়া বলে, এখন আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। এদিকে ডাক্তার মিজানুর রহমান তার কর্মচারীকে নিয়ে একটু মজামস্তি করছিল। এর মধ্যেই তার স্ত্রী তাকে ভিডিও কল দিয়ে পুরো কক্ষ দেখাতে বলে। সে মোবাইলে ঘুরিয়ে দেখাচ্ছিল, তখনই সামনে দুলু মিয়া চলে আসে হাতে রসগোল্লার বাটি নিয়ে, এবং ডাক্তারকে একটি মিষ্টিও খাইয়ে দেয়। আর এদিকে দেখা যায় অগ্নি তার টিম মেম্বারদের নিয়ে হসপিটালে চলে এসেছে। ডাক্তারের সাথে কথা বলতেই যাবে, তখন দেখা যায় ডাক্তার তো মরে পড়ে আছে। অমনি বাইরে এসে সকল পেশেন্টের হাত চেক করতে থাকে। পাশ দিয়ে দুলু মিয়া যাওয়ার পথে তার হাতও চেক করা হয়, কিন্তু কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না। এরপর দেখা যায় ডক্টরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশরা। তার স্ত্রী বলে, ছেলেটাকে আমি দেখেছি, ছেলেটা রসগোল্লা নিয়ে এসেছিল। আমার হাজবেন্ড রসগোল্লা খেতে চায়নি, কারণ তার ডায়াবেটিস ছিল, কিন্তু আমি ছেলেটাকে খাইয়ে দিতে বলেছিলাম, আর আজ আমার কপাল পুড়েছে। একটু পর অগ্নির কাছে এক ফরেন্সিক রিপোর্ট আসে, যেখান থেকে জানা যায় ডাক্তারের মৃত্যু হয়েছে বিষের কারণে। আর এই একই বিষ সারফরাজকেও দেয়া হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মিষ্টিতে কোনো বিষ পাওয়া যায়নি, বরং ভিকটিমের স্টমাকে একটা মেডিসিন পাওয়া গিয়েছে। এই খবর সারা মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার জন্য হেড পুলিশ অফিসার অগ্নিকে দ্রুত কেস সলভ করার জন্য হুকুম দেয়। দুলু মিয়া বাজার করে বাসায় যায়। তার স্ত্রীকেও কোথাও দেখতে না পেয়ে ছাদে গেলে দেখা যায় তার স্ত্রী তো আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। সেই মুহূর্তে দুলু মিয়া আটকে ধরে ফাতেমাকে। ফাতেমা বলে, আমাকে ছেড়ে দাও, আমি জানি তুমি আমার জন্য একের পর এক খুন করে যাচ্ছ। দুলু মিয়া বলে, বিশ্বাস করো, আমি কোনো খুন করিনি, আমি তো শুধু ডাক্তারকে খুশি হয়ে মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম। ফাতেমা বলে, তুমি মিথ্যে বলছো, তুমি একটা খুনি। দুলু মিয়া বলে, এমন করে বলো না প্লিজ ফাতেমা, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি কি করে বাঁচবো? ফাতেমা বলে, তোমার ভিতরের মনুষ্যত্ব কবেই কমে গিয়েছে, এখন শুধু একটা খুনি রয়েছে বেঁচে তোমার ভিতরে। এক পর্যায়ে দুলু মিয়া ফাতেমার পা ধরে কান্না করতে করতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি স্যারেন্ডার করব, এখন চলো ঘরে। এদিকে থানায় লোকেদের ভাষ্যমত অনুযায়ী মিষ্টি খাওয়ানো ব্যক্তির স্কেচ আঁকা হয়। দেখা যায় এর সাথে দুলু মিয়ার ছবি হুবহু মিলে গিয়েছে।
আর এই ছবি দেখে সকলে কনফার্ম করে নেয় এই মিষ্টি হাতে এসেছিল। তাই এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। খবরে প্রকাশ করা হয় দুলু মিয়াকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। দুলু মিয়া হিরোর মতো সাজগোজ করে বেরিয়ে এসেছে। ফাতেমা জিজ্ঞেস করে, এভাবে সেজেছো কেন? তুমি না বললে তুমি স্যারেন্ডার করবে? দুলু মিয়া বলে, হ্যাঁ করবই তো, কিন্তু ভেবে দেখলাম স্যারেন্ডার যখন করবই কেন ভিলেনের মতো করব, হিরো সেজেই যাই। এরপর তারা দুজনে রওনা করে। নির্দিষ্ট স্থানে পৌঁছালে ফাতেমা খেয়াল করে এটা তো থানা নয়। দুলু মিয়া তখন ফাতেমাকে বলে, একদিন আমার এক শিক্ষক তোমার হাতের মিষ্টি খেতে চেয়েছিল। ফাতেমা বলে, আবার মিষ্টি? তুমি কি আবারও কাউকে হত্যা করার প্ল্যান করছো নাকি? দুলু মিয়া না বললে ফাতেমা বলে, আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা কিচ্ছু করবে না, বলে দিচ্ছি। দুলু মিয়া ওকে বলে। এরপর সেই প্রডিউসারের বাড়ির মধ্যে প্রবেশ করে। তবে মিষ্টি হাতে দেখে প্রডিউসার তার চিন্তা ভাবনা বুঝে ফেলে, যার কারণে তাকে বলে, আমি জানি এই মিষ্টি দিয়ে তুই আমাকে মারতে চাচ্ছিস, তবে তা কখনোই সম্ভব না। আমার লোকেরা তোকে এখানেই শেষ করে ফেলবে, তোর স্ত্রীর সাথে আর কখনোই দেখা হবে না। এই কথা শুনে দুলু মিয়ার মাথা যেন নষ্ট হয়ে যায়। একে একে প্রডিউসারের সব লোকেদের মেরে অবশেষে জোর করে প্রডিউসারকে মিষ্টি খাইয়ে দেয়। রক্তমাখা শরীরে এরপরেই দুলু মিয়া বাইরে চলে আসে। এরা দেখে ফাতেমা তো ঘাবড়ে যায়, কিন্তু এক পর্যায়ে দুজনেই মিলে থানায় চলে আসে সারেন্ডার করার উদ্দেশ্যে। তবে তাদের দেখে সকল অফিসার গান পয়েন্টে রাখে। দুলু মিয়া বলে, আমি তো ধরা দিতেই এসেছি, এবার বন্দুকটা করবেন না, আমার স্ত্রী ভয় পেয়ে যাবে। কিন্তু আর সকলের নজরে তো কেউই ফাতেমাকে দেখতে পাচ্ছে না। সকলেই এক পর্যায়ে দুলুকে চেপে ধরে জেলের মধ্যে বন্দি করে ফেলে। দুলু মিয়া বলে, এরকম টর্চার করলে আমার বউ ভয় পাবে, তাই আগে আমার বউকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হোক। এদিকে দুই ম্যাডাম বলাবলি করে, ও যে এত বউ বউ করছে, ওর বউ কোথায়? এ ব্যাপারে একটু খোঁজ লাগাও তো। দুলু মিয়ার বউয়ের ব্যাপারে খোঁজ খবর লাগায় পুলিশরা। আর অন্যদিকে দেখা যায় দুলু মিয়াকে প্রচুর টর্চার করছে পুলিশরা। সিনেমা থিয়েটারে এক ব্যক্তি জানায় সারফারাজের প্রথম ফার্স্ট শো পুরো হল রুম বুক করে ফেলেছিল। দুলু মিয়া একা একাই নাচ গান করছিল, কারোর সাথে কথা বলছিল বউ বউ বলে। এরপর এক ডাক্তারের সাথে পুলিশ কথা বলে, যার মাধ্যমে জানা যায় দুলু মিয়া তার কল্পনা রাজ্যে বাস করে, আর কল্পনার রাজ্যে তার স্ত্রী এখনো জীবিত। দুলু মিয়ার জীবনে কি ঘটেছিল এই বিষয় জানতে হলে দুলু মিয়ার অতীত শুনতে হবে। তবে হ্যাঁ, দুলু মিয়ার কল্পনার স্ত্রীর রূপসজ্জা যদি বর্তমানে সত্যিকারে দেয়া হয়, তাহলে হয়তো দুলু মিয়ার জীবনের কাহিনী সে বলা শুরু করতে পারে। লেডি কনস্টেবল লাল টুকটুক শাড়ি পরে দুলু মিয়ার কাছে গিয়ে বলে, আমি এসে গিয়েছি, আমি আপনার সাথে বাইরে যাব। ফাতেমা রূপী পুলিশ বলে, সব সত্যি ঘটনা তো পুলিশকে বলে দিয়েছো, এবার বলো তো এই খুনগুলো তুমি কেন করেছো? আমি সারফরাজকে পছন্দ করি সেজন্য? দুলু মিয়া বলে, দূর পাগলি, এটা না। কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। দুলু মিয়া মন খারাপ করে বসে আছে। তার বন্ধু এসে এর কারণ জানতে চাইলে দুলু মিয়া বলে, আমার বউ সারাদিন সারফরাজ সারফরাজ করে। তার বন্ধু বলে, আসলে মনে হয় ওর মাথায় সমস্যা আছে। এই কথা বলার জন্য দুলু মিয়া তার বন্ধুকে দৌড়ানি দেয়। এ বিষয় নিয়ে দুলু মিয়া তার স্ত্রীকে একটা ডাক্তার দেখাতে বলে। ডাক্তার আলাদা করে দুলু মিয়াকে বলে, দেখুন, মানুষের স্বাভাবিক জীবন কম বেশি সবাই আমরা কোনো না কোনো সিঙ্গার, নাট্যকার, অভিনেতাদের পছন্দ করি, কিন্তু সবার ক্ষেত্রে এই বিষয়টা একরকম না। অনেকের এই ভালো লাগাটাকেই সারা জীবন চালিয়ে নেয়। এর থেকে মুক্তির উপায় একটাই। ফাতেমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন রকম। ওর ভালো লাগাটাকেই ও নিজের জীবন বানিয়ে ফেলেছে। তাই এই সমস্যার সমাধান হিসেবে ওকে যদি কোনোভাবে সারফরাজের সাথে দেখা করানো যায়, তাহলে হয়তো ওই বিষয় থেকে মুক্তি পাবে। আমার চেনা পরিচিত এক ডাক্তার আছে, আপনি যদি বলেন তার সাথে যোগাযোগ করিয়ে সারফরাজের সাথে সরাসরি ফাতেমাকে কথা বলার ব্যবস্থা করিয়ে দেব। তবে আমরা বুঝতে পারি এই দুই ডাক্তারের কথায় যে তারা তো মজা মস্তি করার জন্য দুলু মিয়া আর ফাতেমাকে ফাঁদে ফেলেছে। স্বামী স্ত্রী দুজনেই সারফরাজের বাসার সামনে যায়। ফাতেমাকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু দুলু মিয়াকে বাইরে থাকতে বলা হয়। যেহেতু ফাতেমা তার অনেক বড় ফ্যান, তাই বিষয়টি দুলু মিয়া নরমালি মেনে নেয়। ফাতেমা ভিতরে প্রবেশ করে আর সারফরাজকে দেখে তার সাথে অনেক কথা বলে। তবে সেখানে থাকা প্রডিউসার, ডাক্তার, ডিরেক্টর এবং অন্যান্য সদস্যরা একটা ঘুমের ওষুধ মিশিয়ে ফাতেমাকে তৎক্ষণাৎ ভোগ করার প্ল্যান করে। ওষুধ মেশানো ড্রিঙ্কস খাওয়ার পরই সারফরাজের মাথা ঘোরায়। তার চোখের সামনেই সকলে মিলে ফাতেমার ওপর হামলা করে বসে। সারফরাজ যদিও ওই অবস্থায় বলছিল মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটাকে বাঁচতে দাও, কিন্তু সারফরাজকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আর ফাতেমাকে শারীরিকভাবে নির্যাতন করে।
অনেকক্ষণ হয়ে যাওয়ায় এক পর্যায়ে দুলু মিয়া ভিতরে ঢুকে তার স্ত্রীর নির্মম অবস্থা দেখে তাকে বাড়ি এনে গোসল করিয়ে দেয়। কিন্তু এত বড় একটা ঝড় বয়ে গিয়েছে ফাতেমার ওপর থেকে, তাই সেও নিশ্চুপ হয়ে যায়। আর মুভির শুরুতেই ওই যে সিন আমরা দেখেছিলাম গঙ্গার মধ্যে ফাতেমা ঝাঁপ দিয়েছিল, ওটা সত্যি ছিল। সেদিন ফাতেমা আত্মহত্যা করেছিল। এরপরে দুলু মিয়া তার প্রতিশোধ নেয়। বর্তমানে দুলু মিয়া বলে, কি আর করব বলো, যে শয়তানগুলো তোমার আমার জীবন নষ্ট করে দিয়েছে তাদের কিভাবে শান্তিতে থাকতে দেই। অগ্নি ম্যাডামকে কনস্টেবল জিজ্ঞেস করে ওর নামে কোন ধারা জারি করব। ম্যাডাম বলে, পাগল অসুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কেস হয় না, তবে হ্যাঁ চার্জশিট ফাইল করে ডাক্তারের ফাইলটাও এর সাথে অ্যাড করে দিও। এরপর দেখা যায় জেলখানায় দুলু মিয়া প্রতিটা জায়গায় প্রায় সময় ফাতেমার নাম লিখে রাখত। কিছুদিন যাওয়ার পর দুলু মিয়া কেমন জানি একটা শয়তানি হাসি দেয়, আর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সে ইচ্ছে করেই তার স্ত্রীর অস্তিত্ব রয়েছে এমন দেখানোর একটা ভান করে, যাতে এই খুনের অপরাধ থেকে সহজেই সে বেঁচে যেতে পারে। আর ওই মেডিসিনগুলো একদিন ফাতেমাকে ডক্টর দেখানোর সময় সে চুরি করে নিয়েছিল। এই মেডিসিনের অপকারিতা ডক্টর নার্সকে বলেছিল, যার জন্য দুলু মিয়া তার প্রতিশোধ কাজে লাগিয়েছে। এইভাবেই দুলু মিয়া তার প্রতিশোধ সম্পূর্ণ করেছিল। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।